400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। চাঁদার দাবির ভিডিও ভাইরাল, নাহিদের বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক মানে ব্লুটুথ বয় নাহিদ, আর এরা একটা কমিটি বানায় 400 কোটি টাকা লুটপাট করবে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। টাকার পাহাড় গড়েছেন নাহিদ। উপদেষ্টা থাকাকালীন তিনি এই ঘটনা ঘটিয়েছেন। তবে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি তার নিজের ব্যাংকে টাকা না নিয়ে তার আত্মীয় স্বজনের ব্যাংকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বাংলাদেশে চলছেটা কি, অরিজিনাল সিচুয়েশনটা কি? মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন, কিন্তু তাকে বলা হচ্ছে তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেইন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় 400 কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে। আমরা আজকে থেকে নাহিদ ইসলামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একটা কথা আছে যে সব জায়গায় গায়ের জোর আর বুদ্ধির খেলা। এটা দর্শক শ্রোতা, 400 কোটি টাকা লুট করেছে নাহিদ ইসলাম, ঠিক এই ধরনের কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে, চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত থেকে বিস্তারিত জেনে নেই। আসলেই নাহিদ ইসলাম 400 কোটি টাকা লুট করেছে কিনা। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আগে বিস্তারিত জেনে নেই। এবং এক থাবায় 400 কোটি টাকা লোপাট, সে কে? ইতিমধ্যে এই খবরটা কিন্তু দেখেছেন। নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে এই দলটাকে আমরা শুভকামনা জানিয়েছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম এই দলটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে, কিন্তু বাস্তবিক অর্থে তারা সেই নতুন রাজনীতির বন্দোবস্তের নামে আমরা দেখছি সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের চেষ্টা করছে। এটা এদেশের জনগণ খাবে না এবং মেনেও নেবে না। অনেক বড় নেতা 400 কোটি টাকা লোপাট করেছে, তার মানে কি আমরা এই বাংলাদেশে আবার ওই দরবেশ বাবা সালমান এফ রহমান দেখতে চাই? এরকম সালমান এফ রহমান এই বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না, এদেশের জনগণ হতেও দেবে না ইনশাআল্লাহ। আপনাকে এই চেয়ারে বসানো হয়েছে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করার জন্য, আর আপনি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদের সিদ্ধান্ত। আবার কেউ কেউ আড়ালে আবডালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগের নেতাদের নতুন দলে যোগদানের হিড়িক পড়েছে। এই রাজনীতি তো আমরা দেখতে চাই না বন্ধুগণ। সুতরাং বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমরা সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এদেশের মানুষ অনেকবার জীবন দিয়েছি, 71-এ জীবন দিয়েছি, 90-এ জীবন দিয়েছি, 24 সালে এসে আবারও জীবন দিতে হলো। আমরা কিয়ামত পর্যন্ত জীবন দিতেই থাকবো। এরকম বাংলাদেশ চলতে পারে না, তাই এবারে লাস্ট সুযোগ। সুতরাং এই বিপ্লব পরবর্তী সময়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতেই হবে, করতেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা বলছি, প্রধান উপদেষ্টা, আপনার প্রতি আমাদের আস্থা আছে, আপনাকে আমরা ভালোবাসি, আপনি বাংলাদেশের অ্যাসেট, সম্পদ, কিন্তু আপনার চতুর্দিকে যারা আছে এরা 95% আওয়ামী দালাল, ভারতীয় এজেন্ট। এদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হতে বেশি সময় আপনার লাগবে না, এবং আপনাকে ব্যর্থ করতে আপনার চতুর্দিকে এই সকল আওয়ামী দালালরাই যথেষ্ট। আমরা বারবার একটা কথা বলি, আমরা এই সরকারের সফলতা চাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা চাই, কিন্তু বড় প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সফল হতে চান কিনা। কেন এই কথাটি বললাম? কারণ আজকে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে আওয়ামী দালালরা বড় বড় চেয়ারে প্রমোশন পাচ্ছেন। যারা বিগত 15 বছরে শেখ হাসিনার সুবিধাভোগী ছিলেন, উচ্ছিষ্টভোগী ছিলেন, যাদের গায়ে হাসিনার একটা আচরণ পড়ে নাই, এরা উপদেষ্টা হচ্ছেন, এরা প্রমোশন পেয়ে গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন, পুলিশ বাহিনীর বড় বড় চেয়ারে যাচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন। বলেন, এরা কি জনগণের বাংলাদেশ বিনির্মাণে এই সরকারকে সহযোগিতা করবে, না ওই দিল্লি থেকে শেখ হাসিনা যে প্রেসক্রিপশন দিচ্ছে সেটা বাস্তবায়ন করবে? সেটাই তো হচ্ছে। দলের নেতারা, সিনিয়র নেতৃবৃন্দ এ ব্যাপারে কি বিবৃতি দিবেন, কিন্তু এতটুকু অনুমেয় যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে, তার দুর্নীতির জায়গাগুলো জনগণ নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে, দুর্নীতি, দুষ্কৃতি, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে বেশি দিন হয়নি, হয়তো 10 দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে, কিন্তু এই 10 দিন 12 দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি,
অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা, এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে। আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয়, এই সকল অভিযোগ মিথ্যা, কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না, এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না। আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি, আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে। এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিধায় তিনি দুর্নীতি করবে, অন্যায় করবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। বাড়ি দখল করছে, সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে, এটা ভালো দিক। বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা, তাকে জেলের মধ্যে নেওয়া, তাকে আইনের কাছে সোপর্দ করা, এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি। অতএব এখানে বিএনপি হোক, জামাত হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক, কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না। কারণ এই 400 কোটি টাকা যে তানভীর আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা, একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত, এই মুহূর্তে উচিত। কারণ এটা যত ঘন্টা গড়াবে, যত দিন যাবে, তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে। হয়েছে এমন কোন ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, এই ব্যাপারটা খুবই আলোচিত হচ্ছে চতুর্দিকে। এর কোনো অথেন্টিক নিউজ নেই, কিন্তু চারিদিকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো নানাভাবে বলার চেষ্টা করছেন। বিদেশ থেকেও এই ব্যাপারগুলো বলা হচ্ছে, ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার সব থেকে বেশি আলোচনা হচ্ছে, কেউ বলছেন 20 মার্চ, কেউ বলছেন 23 মার্চ, কেউ বলছেন 25 মার্চের মধ্যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরছেন এবং সেই ফেরার পেছনে ভারত সব থেকে বড় ভূমিকা পালন করছে। শেখ হাসিনা ফিরে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস সেটি নাকি বাংলাদেশে পালন করবেন। সেটার কি মানে বিন্দুমাত্র কোনো বাস্তবতা রয়েছে? এই আলোচনাটা কেন তৈরি হলো, এই আলোচনার পেছনে কারণ কি, গুঞ্জনের কারণটা কি, সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই আলোচনাটা মূলত বেশিরভাগ অর্থেই তৈরি হয়েছে ভারত থেকে, ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার নানা রকম সোর্স দিয়ে বিভিন্ন সাংবাদিক নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন। বিদেশ থেকে একজন ইউটিউবার তিনিও নির্দিষ্ট করে বলার চেষ্টা করেছেন তারিখ না বলে 26শে মার্চের আগে কোনো একটা দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। কিন্তু এই দুটো ঘটনারই, শেখ হাসিনা ফিরছেন এবং সেনাবাহিনীর মধ্যে এই দুটো ঘটনারই কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু এর পেছনে কোনো বাস্তবতা আছে কিনা সেটা ভাববার বিষয়। কারণ এটাকে একেবারে যদি আপনি উড়িয়ে দেন সেটাও বুদ্ধিমানের কাজ হবে কিনা সেই ভাবনাটাও ভাবতে হবে। চলুন অন্য আলোচনায় যাই। সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তান, এশিয়ার এই দুই দেশের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পথে রয়েছে। তাদের সিদ্ধান্ত হয়ে গেছে, তারা শুধু সেটা ঘোষণা করবে। তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে এশিয়ার আপাতত 2 দেশ, পরবর্তী দেশকে তৃতীয় যদি দেশ হয় সেই দেশটা বাংলাদেশ কিনা সেই ভাবনা কিন্তু আমাদের মগজের মধ্যে এখনই ঢোকাতে হবে। কি করেছে, কি নিষেধাজ্ঞা দিয়েছে? পাকিস্তান এবং আফগানিস্তানের কোন নাগরিক যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবে না, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের কথা বলছি, আমেরিকার কথা বলছি। আমেরিকাতে তারা কেউ প্রবেশ করতে পারবে না। প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন, এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে? এই যে রূপায়ণ টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে, ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আছে, প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে। ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে, ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিসরা, নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন। তো এখন কেন প্রকাশ করছেন না? ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না। তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খেপলো? ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান, সার্জিসদের উত্থান, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে,
তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন, সাবেক হয়েছেন, তারা মোটামুটি বিষয়টা নিয়ে প্রচন্ড খেপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিরক্ত করা হবে, কার সাথে আলোচনা করছেন? দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে নাহিদ ইসলাম 400 কোটি টাকা লুট করেছে কিনা। আশা করি সকল বক্তব্যগুলো শুনে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন যে এই বাংলার মাটিতে আমরা এই দৃশ্য দেখতে চাই নাই। যতই সময় যাচ্ছে ঠিক ততই এই বাংলার মাটিতে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে। আবার অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা ছাড়া এই বাংলার মাটিতে কোনোভাবে ঠিক করতে পারবে না। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ইতিমধ্যে ছাত্র সমাজ সকলেই বলতেছে আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে হটাইছি এই সব ষড়যন্ত্র দেখার জন্য না। তো দর্শক শ্রোতা, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।